আচ্ছা, তো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আমরা দেখে আসছিলাম। কয় টাইপের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দেখছি আমরা? মনে আছে কারো? ম্যাম দুইটা না? কি কি? নাম তো ভুলে গেছি ম্যাম। নাম ভুলে গেছেন? ফিফো ছিল, ইফো ছিল, আর হচ্ছে ম্যাম আরেকটা কি জানি ছিল ম্যাম, অপটিমাল অপটিমাল ছিল, এলআরইউ ছিল। এলারে ছিল কি ম্যাম? আচ্ছা, তো আরেক দুই ধরনের এরকম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে, যেটাকে বলা হয় হচ্ছে এলএফইউ, লিস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড, আর একটা হচ্ছে এমএফইউ, মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড। তো এখানে কি বলছে যে কিপ এ কাউন্টার অফ দ্য নাম্বার অফ রেফারেন্সেস দ্যাট হ্যাভ বিন মেড টু ইচ পেজ, কিন্তু এই অ্যালগোরিদমটা হচ্ছে কমনলি ইউজ করা হয় না। এইটা বলতে যেটা বোঝাচ্ছে যে ধরেন আপনার এই ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে এখানে 2 আছে, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4। ঠিক আছে, এরপরে এরা থাকা অবস্থায় ধরেন 2 কে আবার রেফারেন্স করা হয়েছে। ঠিক আছে, 2 কে পর পর 3 বার রেফারেন্স করা হয়েছে, মানে এখানে থাকা অবস্থায়, ফ্রেমে থাকা অবস্থায়। সো এটার ফ্রিকোয়েন্সি কত হয়ে যায়? তাহলে 3 হয়ে যায় না? মানে ফ্রেমে থাকা অবস্থায় এলিমেন্ট গুলো, পেজ গুলো ফ্রেমে থাকা অবস্থায় তাদেরকে কয়বার কল করা হয়েছে, মানে কতবার সেই এলিমেন্টের জন্য হচ্ছে হিট হয়েছে। তো সেটাকে যদি আমরা একটা কাউন্টার হিসেবে রাখি, তাহলে যার কাউন্টার হচ্ছে এদের মধ্যে সবচেয়ে কম হবে, লিস্ট ফ্রিকোয়েন্টলি ইউজের মধ্যে হচ্ছে, তাকে আমরা সরায়ে নতুন প্লেস রিপ্লেস করব পেজ ফল্টের সময়। আর মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড এর ক্ষেত্রে যাকে সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে তাকে রিপ্লেস করে দিব। বুঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছি আমরা? ম্যাম বলেন। যাকে সবচেয়ে বেশি ইউজ করব মানে হচ্ছে মানে কোনটাকে রিপ্লেস করবো ম্যাম? এই দুইটা হচ্ছে দুইটার উল্টা, হ্যাঁ। একটা হচ্ছে লিস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ, একটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ। ধরেন এখানে আপনার আছে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, আর এখানে 4। এরপরে ধরেন আপনার এই পজিশনের পরে মেমোরি রেফারেন্স আসলো হচ্ছে 2, তারপর আসলো 3, তারপর আসলো 4, তারপর আবার আসলো 2। তো এখন 2, এখানে 2 এর জন্য আমি হিট পাচ্ছি না, হ্যাঁ ম্যাম। তো 2 এর কাউন্টার 1 হয়ে গেল। তারপর 3 এর জন্য কি হিট পাচ্ছি না, পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। এর কাউন্টার 1 হয়ে গেল। 4 এর জন্য হিট পাচ্ছি, 4 এর কাউন্টার 1 হয়ে গেল। আবার 2 পাইছি, 2 এর জন্য হিট পাইছি, তাহলে কত হবে? কাউন্টার 2 হয়ে যাবে। আচ্ছা, আবার ধরেন যে আবার 4 আসলো, আবার 2 আসলো। ও 4 এর জন্য তো হিট পাইছি, কত হবে হ্যাঁ। কাউন্টার? 2 হয়ে যাবে। আর 2 এর জন্য কি হিট পাইছি, কাউন্টার কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এখন ধরেন 1 আসলো, 1 যদি আসে, এখন যদি আমি লিস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ করি, তাহলে এই যে এদের মধ্যে ফ্রিকোয়েন্সি যার সবচেয়ে কম, তার মানে 3 এর বদলে 1 বসবে যদি আমি লিস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ করি। আর যদি আমি মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড সেটা ইউজ করি, তাহলে 2 এর পরিবর্তে 1 বসবে। জি ম্যাম, বুঝতে পারছি। এটা হচ্ছে কাউন্টিং অ্যালগরিদমস। আচ্ছা,
এরপরে আসতেছে পেজ বাফারিং অ্যালগোরিদমস। তো এখানে কি বলা হয়েছে দেখেন যে কিপ এ পুল অফ ফ্রি ফ্রেমস। তো ফ্রি ফ্রেমের একটা পুল রাখবো আমরা, যেখানে আমরা ফ্রি ফ্রেমের লিস্ট অলরেডি কিভাবে করে দেখে আসছি। দেন ফ্রেম অ্যাভেলেবল when needed, not found at fall time। তো যখন হচ্ছে আমাদের ফ্রেম দরকার হবে আমরা ফ্রি পুল থেকে নিয়ে নিব। রিড পেজ ইনটু ফ্রি ফ্রেম, সিলেক্ট আ ভিকটিম টু এভিক্ট এন্ড অ্যাড টু ফ্রি পুল। তো আমরা সেই পেজটাকে হচ্ছে ফ্রেমে দিয়ে দিব। আর যদি কোনো ভিকটিম পেজকে আমরা হচ্ছে সরাতে চাই তখন সেটাকে সরায় আবার ফ্রি পুলে রেখে দিব। দেন when convenient evict victim, possibly keep all the modified pages। আচ্ছা, when backing store otherwise idle, write pages there and set to non dirty। তো এই যে আমার পুল অফ ফ্রি ফ্রেমস আছে, সেখানে আমরা মাঝে মাঝে কি করতে পারি, এই মডিফাইড যে পেজ গুলো আছে সেগুলোকে ফ্রি ফ্রেমে রেখে দিতে পারি, এবং যখন আমার ব্যাকিং স্টোর আইডল হবে তখন আমি সেই পেজগুলোকে ব্যাকিং স্টোরে রেখে দিয়ে এসে তাদের বিটটাকে আবার নন ডার্টি করে দিতে পারি, কারণ আমরা এখন মডিফাইডটা সেট করে দিয়ে আসছি। এরপরে হচ্ছে পসিবলি কিপ ফ্রি ফ্রেমস কন্টেন্ট ইনট্যাক্ট এন্ড নোট হোয়াট ইজ ইন দেম। It is referenced again before reused. No need to load contents again from disk. Generally useful to reduce penalty if wrong victim frame selected. তো কি বলছে এখানে যে পসিবলি কি ফ্রি ফ্রেমস কন্টেন্ট ইনট্যাক্ট এন্ড নোট, ওই যে আমরা ফ্রি ফ্রেমে যে দেখে আসছি আমাদের পেজটাকে, তো এটা হচ্ছে ইনট্যাক্ট রাখবো, আমরা ওটাকে কোনো কিছু মডিফাই করব না। তো এইটা করলে যে সুবিধাটা হচ্ছে যে ইফ রেফারেন্সড এগেইন, নো নিড টু লোড দ্য কন্টেন্ট এগেইন ফ্রম দ্য ডিস্ক। তো ডিস্ক থেকে কন্টেন্টকে আবার এগেইন লোড করা লাগে না, ফ্রি পুলে থাকে, সেখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিই। তো এখন বলছে অ্যাপ্লিকেশনস এন্ড পেজ রিপ্লেসমেন্ট। All of these algorithms have operating system guessing about future page accesses। তো এখানে হচ্ছে আমরা যে অ্যালগোরিদম দেখতেছি তারা কিন্তু ফিউচারে কি পেজ অ্যাক্সেস করতে পারবো সেটার একটা আইডিয়া নিয়ে আসতেছে। সাম অ্যাপ্লিকেশন হ্যাভ বেটার নলেজ, যেমন ডাটাবেস যদি আমার থাকে সেখানে আমরা হিস্টোরিক্যাল ডেটাগুলো থেকে কিন্তু এরকম প্রেডিকশনটা পেতে পারি। মেমোরি ইনটেনসিভ অ্যাপ্লিকেশনস ক্যান কজ ডাবল বাফারিং। তো যেসব অ্যাপ্লিকেশন হচ্ছে অনেক বেশি মেমোরি ইউজ করে তাদের ক্ষেত্রে ডাবল বাফারিং হতে পারে। ডাবল বাফারিং বলতে অপারেটিং সিস্টেম কিপ কপি অফ পেজ ইন মেমোরি অ্যাজ ইনপুট আউটপুট বাফার। তো পেজটাকে অ্যাকচুয়ালি ইনপুট আউটপুট বাফার হিসেবে হচ্ছে মেইন মেমোরিতে রাখে, আর অ্যাপ্লিকেশন কিপস পেজ ইন দ্য মেমোরি ফর ইটস ওন টাস্ক। তো অপারেটিং সিস্টেম একটা কপি রাখে পেজের, সেটা জাস্ট ইনপুট আউটপুট বাফারের জন্য যদি আমার মেমোরি ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে, আর অ্যাপ্লিকেশন এইটাকে মেমোরিতে রাখে তাদের নিজেদের কাজ করার জন্য বা অ্যাপ্লিকেশনটা চলার জন্য। Operating system can give direct access to the disk, getting out of the way of all application। So operating system কে আমরা এরকম কি করতে পারি যে জাস্ট মেমোরিতে রাখতেছে এনে, এটা না করে সে কিন্তু ডিস্কে ডিরেক্ট অ্যাক্সেস পেতে পারে। তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয়েছে র ডিস্ক মোড। তো এখানে যেটা করা লাগে না, যে বাফারিংটা অ্যাকচুয়ালি করা লাগে না, অপারেটিং সিস্টেম ডিরেক্টলি ওই আমার ডিস্ক থেকে অ্যাক্সেস করতে পারে, তাকে আর মেইন মেমোরিতে নিয়ে এসে অ্যাক্সেস করা লাগে না। তো এটাকে বলা হয়েছে র ডিস্ক মোড। এরপরে বলছে যে অ্যালোকেশন অফ ফ্রেমস। তো এখানে বলছে যে ইচ প্রসেস নিডস মিনিমাম নাম্বার অফ ফ্রেমস। তো আমার প্রত্যেকটা প্রসেসে চলার জন্য দেখা যাচ্ছে যে কিছু মিনিমাম নাম্বার অফ পেজেস দরকার হয়। তো প্রত্যেক প্রসেসেরই হচ্ছে মিনিমাম নাম্বার অফ ফ্রেম হচ্ছে লাগে কিন্তু চলার জন্য, যে কয়টা ফ্রেম তার লাগবেই। কারণ ধরেন কোন একটা প্রসেস আছে তার এরকম কোন একটা প্রসেস আছে তার মধ্যে 20টা পেজ আছে, এখন দেখা লাগতেছে যে এট এ টাইম তার 3টা পেজ লাগতেছেই এক্সিকিউট হওয়ার জন্য, মেমোরিতে এই 3টা পেজ লাগতেছেই। সো সেই ক্ষেত্রে কি হবে, এই মিনিমাম নাম্বার অফ ফ্রেমস যেটা সেটা হচ্ছে 3, যে তার 3টা ফ্রেম অবশ্যই মেইন মেমোরিতে লাগবে যদি সে চলতে চায়, মানে 3টা পেজ তার একই সাথে হচ্ছে লোড করতে হবে বা সিপিইউ ইউজ করবে।
তো এক্সাম্পলে বলছে IBM 370 6 pages to handle SS move instruction. সো IBM 370 সিস্টেমে হচ্ছে মুভ যে ইনস্ট্রাকশনটা, তার মানে কি কোন এক জায়গা থেকে ডেটা কপি করে আরেক জায়গায় নিয়ে যাব। তো ওইখানে হচ্ছে 6 পেজেস দরকার হয় এটা হ্যান্ডেল করার জন্য। ইনস্ট্রাকশন ইজ 6 bytes, might span 2 pages, 2 pages to handle form, আর হচ্ছে 2 pages to handle to. সো ওই ইনস্ট্রাকশনের জন্য দুইটা পেজ ইউজ হয়। দুইটা পেজ হচ্ছে ফ্রম মানে কোথা থেকে অ্যাকচুয়ালি আমি কপি করে নিয়ে যাব সেটার জন্য, আর 2 pages to handle to, আর কোথায় নিয়ে যাব সেটার জন্য দুইটা পেজের দরকার হয়। ম্যাক্সিমাম অফ কোর্স ইজ টোটাল ফ্রেমস ইন দা সিস্টেম। তো এই জিনিসটা হচ্ছে যে মিনিমাম তো আমি ধরেন আমার কোন একটা প্রসেসকে মিনিমাম কয়টা ফ্রেম দিতে পারি, মানে যতটা তার পেজ একসাথে দরকার চলার জন্য ততটা। এখন আমি কোন একটা প্রসেসকে ম্যাক্সিমাম কতটা ফ্রেম দিতে পারি? আমার টোটাল সিস্টেমে ফ্রেমে টোটাল যতগুলো যে আছে ফ্রেম আর কি। আছে তার বেশি হ্যাঁ। তো আমি দিতে পারবো না, এটাই বলছে। এখন বলছে যে ম্যাক্সিমাম অফ টু, আচ্ছা টু মেজর অ্যালোকেশন স্কিম। এখন যে ফ্রেম অ্যালোকেশন করব আমি, এটার হচ্ছে দুই ধরনের অ্যালোকেশন স্কিম থাকতে পারে। একটা হচ্ছে ফিক্সড অ্যালোকেশন আর একটা হচ্ছে প্রায়োরিটি অ্যালোকেশন। আরো বেশ কিছু ভ্যারিয়েন্ট থাকতে পারে, বাট আমরা মেইনলি এই দুইটাই হচ্ছে দেখবো। এরপরে যদি দেখি ফিক্সড অ্যালোকেশন, এখানে বলছে যে ইকুয়াল অ্যালোকেশন। For example, if there are 100 frames, after allocating frames for OS and 5 processes, and give each process be 20 frames. মানে কি যে 100টা ফ্রেম আছে আমার OS allocate করার পরেও, এরপরে হচ্ছে আমার 5টা প্রসেস আর কি ধরেন চলতেছে। সো আমি কি করব, প্রত্যেকটা পেজকে ইকুয়াল পেজ মানে প্রত্যেকটা প্রসেসকে ইকুয়াল পেজ মানে ফ্রেম দিব। তো যেহেতু 100টা ফ্রেম আছে আমার, 5টা প্রসেস চলতেছে, 5টা প্রসেসকে আমি 20টা করে ফ্রেম দিব। এটা হচ্ছে ফিক্সড অ্যালোকেশন। কিপ সাম অ্যাজ ফ্রি ফ্রেম ইন দা বাফার পুল। সো যেই ফ্রেম গুলো ফ্রি থাকবে, যেগুলো ইউজ হবে না, সেগুলো কিন্তু আমরা দেখে আসছি যে ফ্রি ফ্রেম বাফার ওখানে রেখে দিব। তারপরে হচ্ছে প্রপোর্শনাল অ্যালোকেশন, অ্যালোকেট অ্যাকর্ডিং টু দা সাইজ অফ প্রসেস। সো প্রপোর্শনাল অ্যালোকেশন যেটা, একটা হচ্ছে ইকুয়াল অ্যালোকেশন আর একটা হচ্ছে প্রপোর্শনাল অ্যালোকেশন। যে সবাইকে সেম না দিয়ে যার বেশি দরকার তাকে বেশি দিব, যার কম দরকার তাকে কম দিব। এখানে বলছে অ্যালোকেট অ্যাকর্ডিং টু দা সাইজ অফ প্রসেস, ডাইনামিক অ্যাজ ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং প্রসেস সাইজ চেঞ্জেস। তো এটা হচ্ছে ডাইনামিক আর কি। তো এখানে দেখেন এ সাইড বলছে হচ্ছে সাইজ অফ প্রসেস পিআই, আর টোটাল আমার যে ফ্রেম সাইজ আছে সেটা হচ্ছে গিয়ে বলছে যে এই যে টোটাল যে প্রসেস সাইজ আছে সেটা হচ্ছে আমার এই আলাদা আলাদা প্রসেস গুলোর সামেশন, আর এম হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ফ্রেমস, আর এআই যেটা এআই দিয়ে বোঝাইছে হচ্ছে অ্যালোকেশন ফর পিআই। সো প্রসেস আই এর জন্য কয়টা ফ্রেম রাখতেছি সেটা এআই দিয়ে বোঝাচ্ছে। আর এআই দেখেন কেমনে ক্যালকুলেট করতেছে, আমার প্রসেসের যে সাইজ ডিভাইডেড বাই হচ্ছে আমার টোটাল 5টা প্রসেস থাকলে 5টা প্রসেসের মিলে যে টোটাল সামটা সাইজের, সেটা ইনটু হচ্ছে আমার কতটা ফ্রি ফ্রেম আছে, মানে পোরশন আর কি দিচ্ছি। যার সাইজ বেশি তাকে আমি বেশি ফ্রেম দিচ্ছি, এটাই। তো এম হচ্ছে 64, S1 10, S2 একটা উদাহরণ দিছে এখানে, যে ধরেন 64টা ফ্রেম আছে আমার, প্রসেস আছে 2টা, তার মধ্যে S1 এর সাইজ হচ্ছে ধরেন 10 বাইট আর S2 এর সাইজ হচ্ছে 127 বাইট। সো আমরা এই টোটাল 137 এর মধ্যে হচ্ছে দেখব যে আমরা প্রসেস 1 কে অ্যালোকেট করব হচ্ছে 10 বাই, এটা যেহেতু 10 ছিল 10 বাই 137 ইনটু এখানে 62 লিখছে, এটা অ্যাকচুয়ালি 64 হবে টোটাল ফ্রেম। তো দেখা যাচ্ছে যে 4টার মতো একে অ্যালোকেট করব আর 57টার মধ্যে একে অ্যালোকেট করব, এরকম 62 দিয়ে করছে, এটা 64 দিয়ে হবে। তো এভাবে সাইজ অনুযায়ী হচ্ছে প্রপোর্শন করে আমরা হচ্ছে অ্যালোকেট করে দিব এখানে। এটা হচ্ছে প্রপোর্শনাল অ্যালোকেশন। আর ইকুয়াল অ্যালোকেশনে কি ছিল, আমরা সাইজ দেখতেছি না, ইকুয়ালি ভাগ করে দিচ্ছি।
এখন আসতেছে গ্লোবাল ভার্সেস লোকাল অ্যালোকেশন। গ্লোবাল রিপ্লেসমেন্ট যেটা, সেটা কি বলতেছে যে প্রসেস সিলেক্টস আর রিপ্লেসমেন্ট ফ্রেম ফ্রম দ্য সেট অফ অল ফ্রেমস, ওয়ান প্রসেস ক্যান টেক আ ফ্রেম ফ্রম অ্যানাদার। এই যে গ্লোবাল লোকাল অ্যালোকেশন, সেটা হচ্ছে ধরেন এই যে আমার ফ্রেম আছে, এই ফ্রেমে ধরেন যে এটা একটা প্রসেস P1 এর পেজ, আমি একটু সাইডে লিখে দিই, এটা প্রসেস P1 এর পেজ, এটাও প্রসেস P1 এর পেজ, এটা হচ্ছে P2 এর পেজ, আর এটা হচ্ছে P3 এর পেজ, এরকম মেইন মেমোরিতে আছে। এখন ধরেন যে P3 এর আরেকটা পেজ লাগবে, যেটা সিপিইউ তাকে করছে আর কি, যে সিপিইউ চাইছে। তো P3 দেখেন যে ধরেন এই পেজটাকে রিপ্লেস করে তার নিজের পেজটা এখানে নিয়ে আসলো। এখানে কি হলো যে আমি যে প্রসেস, আমি অন্য প্রসেসের পেজকে কিন্তু রিপ্লেস করে নিয়ে আসতেছি, তাই না? এটা হচ্ছে গ্লোবাল, যে আমি অন্য প্রসেসের একটা পেজকে রিপ্লেস করে দিছি, করে ওই জায়গায় আমার নিজের পেজটা নিয়ে আসছি। ম্যাম রিপ্লেসটা আমি তো কার সাথে করবো? এখানে তো সবগুলাই আছে, মানে আমি তো যে কোনো কারোর সাথেই করতে পারতাম আর কি। হ্যাঁ, কিন্তু আপনি যদি ধরেন এখানে আরেকটা P3 আপনার আরেকটা পেজ থাকতো, হ্যাঁ এই P3 আপনারই আরেকটা পেজ থাকতো, ধরেন পেজ নাম্বার এটা 0, এটা হচ্ছে 1, বাট সেম প্রসেসর। এখন P3 এর যদি আরেকটা পেজ আনার দরকার পড়তো, এবং সে যদি নিজের যে পেজটা ছিল সেটাকেই রিপ্লেস করে এই জায়গাটা আরেকটা পেজ আনতো, সেটা হতো লোকাল রিপ্লেসমেন্ট। বাট P3 এখানে কি করতেছে, P1 প্রসেসের যে পেজ আছে সেটাকে রিপ্লেস করে সেখানে নিজের পেজটা আনতেছে, এটা গ্লোবাল রিপ্লেসমেন্ট। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এই যে এখানে বলছি যে গ্লোবাল রিপ্লেসমেন্ট হচ্ছে প্রসেস সিলেক্টস আ রিপ্লেসমেন্ট ফ্রেম ফ্রম দা অল সেট অফ অল ফ্রেমস, ওয়ান প্রসেস ক্যান টেক আ ফ্রেম ফ্রম অ্যানাদার। আমি আরেকটা প্রসেস থেকে ফ্রেম ছিনাই নিয়ে ওখানে আমার ইয়াটা নিয়ে আসতে পারি, এটা। ম্যাম এই যে এখানে ম্যাম কোশ্চেনটা করছিলাম যে ম্যাম আরেকটা প্রসেস থেকে যে ফ্রেমটা নিয়ে যাব, এখানে কি কোনো মানে আছে নাকি, শর্ত আছে নাকি যে কোনটা থেকে পারবো কোনটা থেকে পারবো না? ওইটা আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম দেখে করব, ও আচ্ছা। অথবা যদি ওটা আনইউজড থাকে, এখন ইউজ হচ্ছে না, তখন ওটা থেকে করতে পারবো। বাট নিজেরটা থেকে নিজের পেজকে রিপ্লেস করাটা হচ্ছে লোকাল, আর হচ্ছে যদি আমি অন্য প্রসেসের পেজকে রিপ্লেস করে দেই সেটা হচ্ছে গ্লোবাল। গ্লোবাল। তো এখন গ্লোবাল রিপ্লেসমেন্টে বলছে যে process execution time can vary greatly, but greater throughput so more common. So এখানে হচ্ছে আমার প্রসেস এক্সিকিউশন টাইম যেটা, সেটা হচ্ছে ভ্যারি করতে পারে, যেহেতু আমি অন্য কোন একটা প্রসেসকে কিন্তু করে দিচ্ছি, সরাই দিচ্ছি আর কি। তো নেক্সট টাইম যদি এই প্রসেসটাকে আবার সিপিইউ লাগে, তখন সেক্ষেত্রে আবার লোড করে নিয়ে আসতে হবে, বাট গ্রেটার থ্রুপুট দেয়। সো যেহেতু আমার এই যে প্রসেসের ইয়াটা আছে, আমি নিজের মধ্যে জাস্ট করতেছি না, মানে নিজেরটাকেই রিপ্লেস করতেছি না, অন্য কোনোটাকে রিপ্লেস করতে পারতেছি। সো আমার বেশ কিছু পার্ট কিন্তু মেইন মেমোরিতে রয়ে গেছে। সো আমাকে যদি অ্যাকচুয়ালি সিপিইউ আবার চায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে। তো ওখানে হচ্ছে থ্রুপুটটা আর কি বেশি হয়, বাট আমাদের এক্সিকিউশন টাইমটা বেড়ে যায়। এরপরে হচ্ছে লোকাল রিপ্লেসমেন্ট, ইচ প্রসেস সিলেক্টস ফ্রম অনলি its own set of allocated frames, more consistent per process performance, but possibly underutilized memory. So local replacement হলে হচ্ছে underutilized memory, কারণ আমার এখানে চয়েস কিন্তু কম, আমি জাস্ট আমার প্রসেসের পেজগুলো যেখানে আছে সেখান থেকে সরাতে পারি, আমি গ্লোবালি সরাতে পারি। এরপরে হচ্ছে রিক্লেমিং পেজেস। তো এমন হতে পারে যে আমার মেইন যে মেমোরিটা আছে সেটা ফুল হওয়া পর্যন্ত আমি ওয়েট করব না। ধরেন আমার মেইন মেমোরির যত সাইজ আছে তার থেকে যদি মানে ধরেন তার 70% যদি ফুল হয়ে যায়, তাহলে আমরা আনইউজড পেজকে নিয়ে রিপ্লেস করে দিব। এটা হচ্ছে রিক্লেমিং পেজেস। তো এটা কেমনে করে, এটা হচ্ছে একটু দেখি আমরা পড়ে। A strategy to implement global page replacement policy. All memory requests are satisfied from free frame list rather than waiting for the list drop to 0 before we begin selecting pages for replacement.
পেজ রিপ্লেসমেন্ট ইজ ট্রিগার্ড when the list fall below a certain threshold. ঠিক আছে, তো ওই যে যেটা আমি বললাম যে যদি একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের নিচে চলে যায় ফ্রি ফ্রেম আর কি, তো তখন আমি এই কাজটা করব। This strategy attempts to ensure there is always sufficient free memory to satisfy new request. তো এখানে হচ্ছে একটা গ্রাফ দেখানো হয়েছে, এখানে হচ্ছে ফ্রি মেমোরি দেখানো হয়েছে, আর এখানে হচ্ছে কার্নেল রিজনস রিক্লেমিং পেজেস। তো এখানে টাইম দেখানো হয়েছে এদিকে। তো ধরেন এটা হচ্ছে আমার মিনিমাম থ্রেশহোল্ড, ফ্রি মেমোরির মিনিমাম থ্রেশহোল্ড, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম থ্রেশহোল্ড। যখন ফ্রি মেমোরি আমার কমতে 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 এই থ্রেশহোল্ডে যে নিচে নেমে যাবে, তখন আমার কার্নেল কি করবে যে ওখানে যে আনইউজড পেজ গুলো আছে তার মধ্যে থেকে কিছু পেজকে সরায়ে সে কি করবে, অ্যাকচুয়ালি এই যে এইভাবে বাড়তে বাড়তে এই বি পর্যন্ত চলে আসবে। যখন থ্রেশহোল্ড পর্যন্ত নিয়ে আসবে সেই পর্যন্ত হচ্ছে সে কার্নেল কি করবে, পেজ রিক্লেম করতে থাকবে, মানে পেজ যেগুলো আনইউজড পেজ আছে সেগুলো সরাইতে থাকবে যাতে ফ্রি মেমোরি বাড়তে থাকে। যখনই ম্যাক্সিমাম থ্রেশহোল্ডে পৌঁছে যাচ্ছে তখন কার্নেল এটাকে আবার সাসপেন্ড করে দিবে, যে রিক্লেম করবে না আবার। তারপর যখন আবার ফ্রি মেমোরি ভরতে 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 এই পর্যায়ে আবার চলে আসবে তখন আবার সেম কাজটাই হবে। তো এটা হচ্ছে রিক্লেমিং পেজের এক্সাম্পল। এরপরে হচ্ছে থ্র্যাশিং। থ্র্যাশিং কি, যে if a process does not have enough pages the page fault rate is very high. সো আমি যদি আমার প্রসেসের এনাফ পেজ যদি না রাখি মেইন মেমোরিতে, অবশ্যই আমার পেজ ফল্ট রেটটা বেশি বাড়বে। পেজ ফল টু গেট পেজ replace existing frame but quickly need replace frame back. This leads to low CPU utilization. So আমি যদি আমার প্রসেসের জন্য এনাফ পেজ না রাখি আমার মেইন মেমোরিতে, তাহলে আমার পেজ ফল্ট রেটটা হচ্ছে বেড়ে যায়। পেজ ফল্ট টু গেট পেজ, তো এই পেজটা পেতে আমার পেজ ফল্ট হয়, তারপরে আমি কি একটা এক্সিস্টিং ফ্রেমকে রিপ্লেস করব, বাট কুইকলি নিড টু রিপ্লেস ব্যাক ফ্রেম ব্যাক। সো যেহেতু আমি বেশি পেজ রাখতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমার আবার কোন একটা রেফারেন্স আছে সেটাকে আবার রিপ্লেস করা লাগতেছে, মানে আমার পেজ ফল্টটা বেশি হচ্ছে। তো এটা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশনটা কমায়, কারণ সিপিইউ মোস্ট অফ দা টাইম জাস্ট পেজ ফল্টকে হ্যান্ডেল করতে ইউজ হয়ে যায়। তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম থিংকিং দ্যাট ইট নিডস টু ইনক্রিজ দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং অ্যানাদার প্রসেস অ্যাডেড টু দ্য সিস্টেম। এরপরে ম্যাম যদি তার আমরা মানে ম্যাম তার মানে কি পেজ ফল্ট যে এই যে হাই হয়ে যাওয়া এটাই কি থ্র্যাশিং, মানে থ্র্যাশিং মিন্স কি এটাই হ্যাঁ, যে পেজ ফল্ট হাই হয়ে যাওয়া? যখন আমরা এনাফ পেজেস রাখতে পারতেছি না আমাদের ইয়াতে, মানে একটা প্রসেসের জন্য, একটা প্রসেস চালানোর জন্য অনেকগুলা পেজের দরকার হয়, তাই না? এখন আমি হয়তো বা এনাফ পেজ রাখতে পারতেছি না, এনাফ পেজ না রাখতে পারলে কি হবে, আমার বারবার পেজ ফল্ট হবে না? বারবার পেজ ফল্ট হয়ে কিন্তু আমার এই টাইমটা, আমার সিপিইউ ইউটিলাইজেশনটা কম হবে, কারণ বারবার আমার পেজ ফল্ট কারেক্ট করার জন্য এই টাইম চলে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে থ্র্যাশিং। জি ম্যাম, বুঝতে পারছি। এরপরে হচ্ছে থ্র্যাশিং হচ্ছে আ প্রসেস ইজ বিজি সোয়াপিং পেজেস ইন এন্ড আউট। বুঝতে পারছেন যে একটা প্রসেস জাস্ট বিজি হচ্ছে পেজ সোয়াপ করার ক্ষেত্রে বিজি, কারণ হচ্ছে তার কম পেজ রাখতে পারতেছে, সে কিছুক্ষণ পর পর একটা করে নতুন পেজের দরকার হচ্ছে, সে খালি সোয়াপ ইন করতেছে সোয়াপ আউট করতেছে, এটা হচ্ছে থ্র্যাশিং। তো সিপিইউ ইউটিলাইজেশন ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং যত বাড়াচ্ছি তখন সিপিইউ ইউটিলাইজেশন বাড়তেছে। যখনই হচ্ছে যে একটা নির্দিষ্ট ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং এ যখন আমরা পৌঁছাইতেছি, ধরেন 5টা প্রোগ্রাম আমরা একসাথে চালাইতেছি, যখনই 6টায় চলে যাচ্ছে তখন কি হচ্ছে যে মেইন মেমোরিতে এই যে পেজ রাখতে পারবে এটা সংখ্যা কমে যাচ্ছে না প্রসেসের, যেহেতু আরো প্রসেস আমি নিয়ে আসছি, একটা প্রসেস যে পরিমাণ ফ্রেম পাইতো সেটা এখন কমে যাবে না? জি ম্যাম। একটা প্রসেস যদি কমে যায় তখন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার ওই যে পেজ সোয়াপ ইন সোয়াপ আউট করার ক্ষেত্রেই কিন্তু তার বেশি টাইম লেগে যাবে। সো ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং একটা পর্যায় পর্যন্ত সিপিইউ ইউটিলাইজেশনকে বাড়ায়, বাট যে পর্যায়ে হচ্ছে এই সিপিইউ ইউটিলাইজেশন আবার কমে যেতে থাকে সেই পর্যায়কে বলা হয়েছে থ্র্যাশিং। যে এর পরে যদি আমি মাল্টি প্রোগ্রামিং এর ডিগ্রি বাড়াই, তার মানে আমি আরো প্রসেস একসাথে চালানোর ট্রাই করি, সেক্ষেত্রে কিন্তু আমার সিপিইউ ইউটিলাইজেশন না বেড়ে অ্যাকচুয়ালি কমে যাবে। বুঝতে পারছেন এটা? জি ম্যাম। আচ্ছা, এরপরে
যেটা বলছে যে ডিমান্ড পেজিং আর থ্রেশিং। আচ্ছা, তো থ্রেশিং কেন হয়? থ্রেশিং হয় হচ্ছে আমার সাইজ অফ লোকালিটি হচ্ছে টোটাল মেমোরি সাইজের চেয়ে যদি আমার বড় হয়ে যায়, তার মানে আমার একটা পেজ, মানে আমি একটা প্রসেসের যদি চিন্তা করি যে আমার প্রসেসে হচ্ছে অনেক বেশি পেজ আছে, ঠিক আছে, কিন্তু আমার মেমোরি সাইজটা হচ্ছে কম, তখন হচ্ছে আমি কম পেজ রাখতে পারতেছি এবং আমার কিন্তু এই অ্যাক্সেসটাও কম হচ্ছে সিপিইউ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই থ্রেশিংটা অকার করে। এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওয়ার্কিং সেট মডেল। ওয়ার্কিং সেট মডেল মানে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে একটা মানে সিপিইউ যে পরিমাণ মানে একটা প্রসেসের যেই পেজ গুলাকে নিয়ে কাজ করবে সেটাকে আমরা হচ্ছে একটা ওয়ার্কিং সেটের মাধ্যমে প্রকাশ করি, সেটা হচ্ছে ওয়ার্কিং সেট মডেল। এখন যদি দেখি যে ডেল বলতে কি বুঝি, ওয়ার্কিং সেট উইন্ডো তার মানে একটা টাইম স্লট, a fixed number of page references, example 10,000 instructions, WSSI, working set of process PI. The total number of pages referenced in the most recent DEL varies in time. So একটা টাইম ইন্টারভেলে আমার ধরেন আমি একটা এক্সাম্পল দেই যে কোন একটা আচ্ছা এই এক্সাম্পলটা আমি সামনে গিয়েই দেখবো, বাট একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে হচ্ছে ওই প্রসেসের যে পেজগুলো ইউজ হচ্ছে সেগুলো হচ্ছে ওয়ার্কিং সেটের অংশ। এখন বলছে ডেল যদি অনেক স্মল হয় তাহলে হচ্ছে এন্টায়ার লোকালিটিকে এনকম্পাস করবে না, তার মানে হচ্ছে পুরা যে প্রসেসটার যে সবগুলা পেজ আছে সবগুলা পেজকে তার লাগবে না যদি ডেলের পরিমাণ স্মল হয়, মানে স্মল টাইম আমরা দেখতেছি। যদি আমরা ডেলের টাইম লার্জ হয় তো তখন হচ্ছে সেভারাল পেজেসকে অ্যাক্সেস করবে যদি আমরা মানে একটু বেশি টাইম ধরে দেখি। আর যদি ডেল এর ইনফিনিটি হয় তাহলে এন্টায়ার প্রোগ্রামটাকেই কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করবে। এরপরে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু টোটাল ডিমান্ড ফ্রেমস, এটা হচ্ছে ওয়ার্কিং সেটের প্রসেস আই এর যে ওয়ার্কিং সেটটা আছে সেই ওয়ার্কিং সেটের সবগুলা প্রসেসেরই একটা নির্দিষ্ট টাইমে ওয়ার্কিং সেটের যে সামেশন সেটাই হচ্ছে আমার টোটাল ডিমান্ড ফ্রেমস। তো এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, এখানে বলছে যে আমার টোটাল ডিমান্ড যে ফ্রেমটা আছে, যে কতগুলা ডিমান্ড আছে সেটা যদি আমার টোটাল মেমোরি টোটাল ফ্রেম নাম্বারের চেয়ে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের থ্রেশিংটা হয়। যে আমার ডিমান্ড বেশি, ঠিক আছে, কিন্তু আমার মেমোরিতে আমার যে টোটাল ফ্রেম সেটা কম, তো সেই ক্ষেত্রে থ্রেশিংটা হয়। পলিসি ইফ ডি এম থেকে বড় হয় দেন সাসপেন্ড অর সোয়াপ আউট ওয়ান অর মোর প্রসেস। তো থ্রেশিং হয়ে গেলে আমার সেটা থেকে ফিরে আসার যে ওয়েটা সেটা হচ্ছে একটা বা দুইটা প্রসেসকে আপাতত বন্ধ রাখা, তাহলে আমার সিপিইউ ইউটিলাইজেশনটা বাড়বে। তো এই যে এখানে অ্যাকচুয়ালি দেখাইছে যে ধরেন এটা হচ্ছে একটা পেজ রেফারেন্স, হ্যাঁ, এই পেজ রেফারেন্স টেবিলটা হচ্ছে ধরেন একটা নির্দিষ্ট প্রসেসের এই পেজ রেফারেন্স গুলো হয়েছে। এখন এই টাইমটুকুকে যদি আমি একটা ইন্টারভেল ধরি তাহলে এই ইন্টারভেলে কোন পেজ গুলাকে সে রেফারেন্স করছে সেটা হচ্ছে তার ওয়ার্কিং সেটের অংশ। যেমন এখানে 1 2 5 6 আর 7 এই পেজ গুলাকেই সে হচ্ছে অ্যাক্সেস করছে এতটুকু টাইম ইন্টারভেলে। সো এটাই হচ্ছে তার ওয়ার্কিং টেবিলের অংশ। আর এখানে দেখেন এখানে হচ্ছে যদি এতটুকুকে আমি ডেল T2 ধরি, এখানে জাস্ট 3 আর 4 কে কিন্তু এই ইসের ক্ষেত্রে অ্যাক্সেস করছে, তো এটা হচ্ছে 3 আর 4। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রসেসের জন্য যে একটা নির্দিষ্ট টাইমে যে ইয়াটা পাবো, যেমন এখানে সাইজ হচ্ছে গিয়ে 5, তো এরকম সবগুলা প্রসেসের জন্য যেটা পাবো সেটা যদি যোগ করি, এই যে আগের স্লাইডে দেখে আসলাম, সেটা যোগ করলে আমরা হচ্ছে এই ডি পাবো, যে টোটাল ডিমান্ড পেজ। তো ডি যদি এম থেকে আমার বড় হয়, মানে আমার টোটাল ফ্রেম থেকে বড় হয়, তখনই হচ্ছে থ্রেশিং হয়। আর থ্রেশিং হলে আমরা কি করি, একটা প্রসেসকে সোয়াপ আউট করে অন্যান্য প্রসেসকে মানে ঠিক মতো চলার একটা কনজেশনটা দূর করি আর কি। এরপরে বলছে পেজ ফল ফ্রিকোয়েন্সি, মোর ডিরেক্ট অ্যাপ্রোচ দেন WSS। তো ওয়ার্কিং সেট থেকে না করে আমরা ডিরেক্টলি দেখতে পারি কি পেজ ফল ফ্রিকোয়েন্সি দিয়ে, যে আমি নাম্বার অফ ফ্রেমস বাড়াচ্ছি আমার কিন্তু পেজ ফল্ট কমবে যদি নাম্বার অফ ফ্রেমস আমি বাড়াই, তো পেজ ফল্ট কমবে। এখন হচ্ছে একটা আপার বাউন্ড একটা লোয়ার বাউন্ড আর কি এর মধ্যে থেকে নিয়ে নিছে।
establish acceptable page fault frequency rate and use local replacement policy. If actual rate is low, process loses frame, and actual rate is high, process gains frame. So page fault যদি কম হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমার নাম্বার অফ ফ্রেমস যদি আমি বাড়াই সেক্ষেত্রে হচ্ছে আমার পেজ ফলটা কম হয়। এরপর বলছে ওয়ার্কিং সেট এন্ড পেজ ফল রেটস। তো এখানে হচ্ছে এই ওয়ার্কিং সেটের মধ্যে মানে নির্দিষ্ট টাইমের মধ্যে পেজ ফল্ট রেটটা অ্যাকচুয়ালি বের করে করে দেখছে। তো এটা হচ্ছে মেইনলি একটা গ্রাফের মতো। The direct relationship between working set of a process and page fault rate. Working set changes over time, peaks and valleys over time. So over time এই গ্রাফটা হচ্ছে এরকম আপ এন্ড ডাউন হয়। এরপরে হচ্ছে allocating kernel memory. তো এতক্ষণ আমরা যে দেখলাম সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রসেসের জন্য ইউজার অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে মেমরি অ্যালোকেট করছি মেইন মেমরিতে। এখন কার্নেল মেমরি অ্যালোকেট করাটা একটু ডিফারেন্ট, treated differently from user memory, often allocated from a free memory pool. Kernel request memory for structures of varying size. Then some kernel memory needs to be contiguous. যেমন ইনপুট আউটপুটের জন্য আমার যে মেমরিটা দরকার হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস হয়। আমার একটা কল আসছে, 2-5 মিনিট ওয়েট করুন। ওকে ম্যাম। আচ্ছা, আচ্ছা এখন কার্নেল মেমরি গুলো, কিছু কার্নেল মেমরি হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যালোকেট করা লাগে, যেমন হচ্ছে ডিভাইস ইনপুট আউটপুট। এরপরে যেটা সেটা হচ্ছে অন্যান্য কনসিডারেশন আর কি আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে এখানে দেখেন প্রি পেজিং, পেজ সাইজ, টিএলবি রিচ, এগুলো আমরা একটু দেখি। তো প্রি পেজিং বলতে কি বোঝায় যে টু রিডিউস দ্য লার্জ নাম্বার অফ পেজ ফল। সো প্রি পেজিং বলতে কোন একটা প্রসেস যখন আমরা চালাবো তার আগেই সেই প্রসেসের কিছু পেজকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে, দরকার ছাড়াই নিয়ে আসবো, যাতে এটাকে বলা হয় প্রি পেজিং। So pre-page all or some of the pages of a process will need before they are reference এর আগে নিয়ে আসবো। But if pre-page are unused, যদি আবার এখানে কাহিনী হচ্ছে যেগুলো আনলাম সেগুলো unused থেকে গেল তাহলে কিন্তু memory burst হয়। Assume S pages are pre-paged and alpha is the page used, alpha near 0, pre-paging loss. So S যদি আমার এসটা পেজ আমি নিয়ে আসছি তার মধ্যে আলফাটা পেজ ইউজ হয়েছে, আলফা যদি 0-এর কাছাকাছি হয় তাহলে কিন্তু প্রি পেজিং লসটা বেশি। এরপরে হচ্ছে পেজ সাইজ। Sometimes OS designers have a choice, especially if running on custom built CPU. Page size selection must take into consideration fragmentation, page table resolution, input output overhead, number of page fall locality, তারপরে হচ্ছে টিএলবি সাইজ এন্ড ইফেক্টিভনেস, এই সব হচ্ছে এগুলোর ব্যাপার। অলওয়েজ আ পাওয়ার অফ 2, সো পাওয়ার অফ 2 হিসেবে হচ্ছে আমার পেজ সাইজটা আসে, কিন্তু আমরা 0.1 দিয়ে আর কি প্রকাশ করি এগুলোকে। সো এটা রেঞ্জ হতে পারে 2^12 থেকে 2^22 পর্যন্ত, অন এভারেজ গ্রোয়িং ওভার টাইম। এরপরে হচ্ছে টিএলবি রিচ। টিএলবি রিচ বলতে কি বোঝায় যে দ্য অ্যামাউন্ট অফ মেমোরি accessible from the TLB, TLB থেকে যে অ্যামাউন্ট অফ মেমোরি হচ্ছে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। টিএলবি তে আমরা কি রাখি, টিএলবি তে রাখি হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড যে একটা ক্যাশ হিসেবে আর কি রেখে দেই পেজ গুলোকে। তো যে পরিমাণ টিএলবি থেকে অ্যাক্সেস করা যাচ্ছে সেটা হচ্ছে টিএলবি রিচ। তো টিএলবি রিচ হচ্ছে টিএলবি সাইজ ইনটু পেজ সাইজ। তো ideally the working set of each process is stored in the TLB, otherwise there is a high degree of page fault. Increase the page size, this may lead to increase in fragmentation
as not all application requires a large page size. Provide multiple page sizes. This allows application that require larger pages size the opportunity to use them without an increase in fragmentation. এরপরে আছে হচ্ছে IO interlock, এটা আর কি লাগবে না আমাদের। এরপরে হচ্ছে প্রায়োরিটি অ্যালোকেশন আছে, তো আমরা ফিক্সড অ্যালোকেশন তো দেখে আসছি, এরপর হচ্ছে প্রায়োরিটি অ্যালোকেশন। তো ইউজ এ প্রপোর্শনাল অ্যালোকেশন স্কিম দ্যাট ইউজেস prioritize rather than size. সাইজের উপর ডিপেন্ড করে আমি মানে ফ্রেম দিব না, এখন প্রায়োরিটির উপর ডিপেন্ড করে দিব। If process PI generates a page fault, select for replacement of one of its frame. Select for replacement frame from a process with lower priority number. So এখন আমি একটা priority number ইউজ করব। সো আমার যখন একটা প্রসেসের পেজ ফল্ট হবে, তার থেকে লোয়ার প্রায়োরিটি নাম্বারের যে প্রসেসের ফ্রেমটা আছে সে তার সাথে হচ্ছে আমি এটাকে রিপ্লেস করে দিব। তো চ্যাপ্টার 10 হচ্ছে এতটুকুই। এরপরে আমাদের আছে হচ্ছে চ্যাপ্টার 17 এর কিছু পার্ট এবং 19 এর কিছু পার্ট। আমি হয়তোবা সব আপনাদেরকে পড়াবো না, যতটুকু পড়াবো অতটুকু পড়লেই হবে। সো আমি দেখি, আমাদের আর একটা ক্লাস বাকি আছে, ওই ক্লাসে আপনাদের কি কি পড়াই সেটা দেখি। আর হচ্ছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটাও ওই ক্লাসে আলোচনা করা যাবে। তো আমাদের আর একটা ক্লাসই আছে। তো আজকের ক্লাসটা আমি এখানে রাখতেছি।